রাজনৈতিক প্রতিহিংসা থেকে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। বিএনপির কর্মসূচি বানচাল করতে রাজশাহীতে বাস ধর্মঘট, দাবি স্থানীয় নেতাদের। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে, এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। 6 মাসেই শেষ হতে পারে পদ্মা সেতুর স্ল্যাব ও রেলিং নির্মাণ। সার্বিক কাজের প্রায় 90 শেষ। নদী শাসনও এগিয়ে চলছে পুরো দমে। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর গুলশানে একটি হোটেলে দলটির বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সরকারে নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের উদ্বোধন করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে মহাসচিব বলেন, যুদ্ধের প্রতিটি দিন স্মরণের জন্য দলের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বছরব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। স্বাধীনতার এত বছর পরও জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমরা যখন এই সুবর্ণ জয়ন্তী পালন করছি তখন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের খেতাব বাতিলের চক্রান্ত চলছে। এই 50 বছরে জাতিকে ঐক্যবদ্ধ করা দূরে থাকুক, আরো বিভক্ত করা হয়েছে। স্বাধীনতাকে সুসংহত করার চেয়ে আরো বেশি দুর্বল করা হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করা হয়েছে। আমরা নতুন করে শপথ নেই 1971 সালের সেই স্বপ্ন বাস্তবায়নের, যা আমাদের একটি উদার গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের পথে এগিয়ে নিয়ে যাবে। পুলিশকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, যে কোনো ধরনের নৈরাজ্যের দাঁত ভাঙা জবাব দিতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। তারা পুলিশকে প্রতিপক্ষ দাঁড় করিয়েছে, রাস্তা বন্ধ করে সমাবেশ করবে, আর পুলিশ কিছু বলতে গেলে পুলিশের উপর তারা হামলে পড়বে। গতকাল দেশের মানুষ দেখেছে বিএনপি আবারও আন্দোলনের নামে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। আন্দোলনের নামে মানুষের শান্তি স্বস্তি বিনষ্ট করতে চাইছে, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করতে চাইছে। আসুন আপনারা ঐক্যবদ্ধ হন, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের হামলার পরও পুলিশ ধৈর্যের পরীক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে মিরপুরে পুলিশ মেমোরিয়াল ডেতে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের যে কোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে থেকেছে। প্রেস ক্লাবের সামনে একজন পুলিশকে একা পেয়ে কিভাবে পিটানো শুরু করেছে, তারপরে চরম ধৈর্যের সঙ্গে তারা সম্পূর্ণ সব পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে। পুলিশের উপরে যে অর্পিত দায়িত্বটি তারা পালন করে যাচ্ছে বলেই আজকে নিরাপত্তার চাহিদাটা পূরণ করতে সক্ষম হয়েছে। কোভিডে যারা ইন্তেকাল করেছেন, পুলিশ হাসপাতাল থেকে মার ডেড বডি ছেলেরা নিতে যায়নি। এই ধরনের ঘটনা আমরা দেখেছি। সেখানে পুলিশ যেয়ে তাকে দাফন করেছে। খুলনার পর এবার পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী থেকে 2 দফায় 8টি জেলায় বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বগুড়ায় মালিক সমিতির নেতার ওপর হামলার প্রতিবাদে সিদ্ধান্ত বলে জানান পরিবহন নেতারা। এদিকে বিএনপি নেতারা বলছেন, আগামীকাল দলটির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই এই ধর্মঘট। রাকিবুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড, চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে বাস, অপেক্ষায় যাত্রীরা। হঠাৎ বাস বন্ধের ঘোষণা, জানতেন না কাউন্টার ম্যানেজাররাও। তাতে বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা হন অনেক যাত্রী। চাঁপাই যাব, তার জন্য আমরা গাড়ি পাচ্ছি না, এখন অটোতে যাওয়া লাগছে বাধ্যমূলক। ভাড়াও বেশি লাগছে এবং সময়ও বেশি, আমাদের এখন আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ে আছি। বাস স্ট্যান্ড বন্ধ, তার জন্য দ্বিগুণ ভাড়া দিয়ে অটোতে যাওয়া লাগতেছে। সমস্যা তো হচ্ছে, অবশ্যই হচ্ছে। এভাবে যাওয়া আমরা হচ্ছে যে এখনো যেতে পারছি না, ব্যাগে অটোতে বসতে সমস্যা হচ্ছে।
ঢাকা সহ দূরের গন্তব্যে ছেড়ে যায় দু একটি গাড়ি, তবে দুপুরে দ্বিতীয় দফায় বন্ধ করা হয় ৮ জেলার বাস চলাচল। তাতে যাত্রীদের দুর্ভোগ ওঠে চরমে। টিকিট খুঁজছি, টিকিট পাচ্ছি না ঢাকা যাওয়ার জন্য, দুর্ভোগে পড়ে। সমস্যা বলতেছে গাড়ি নাই, টিকিট পাওয়া যাচ্ছে না। ওরা সবাই বলছে যে গাড়ি অনিশ্চিত, কখন যাবে, কখন ছাড়বে, টিকিট দেওয়া যাবে কি যাবে না, সবকিছু অনিশ্চিতের মধ্যে আছে। এদিকে বিএনপি নেতারা বলছেন, বাস বন্ধ করা সহ নানাভাবে সমাবেশ বন্ধ করার চক্রান্ত চলছে। আগামী কালকে রাজশাহীর সমাবেশ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে 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 ইনশাআল্লাহ, যতই বাধা দেওয়া হোক না কেন। আমাদের গাড়ি ঘোড়া বন্ধ করা হলেও আমাদের লোকরা ইনশাআল্লাহ কালকের সমাবেশে উপস্থিত হবে। তবে বাস মালিক শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, শ্রমিক নেতার ওপর হামলার পাশাপাশি নিরাপত্তার কারণে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। আমাদের কর্মসূচি কিন্তু এটা আগে থেকে দেওয়া আছে, তারপরে এখন জিনিসটা আসছে এটাই। তারপরে আমরা আমাদের শ্রমিকদের নিরাপত্তার জন্য, আমার গাড়ির নিরাপত্তার জন্য, মালিকের নিরাপত্তার জন্য এই গাড়িগুলো বন্ধ রাখা হয়েছে। বগুড়ায় মালিক শ্রমিক নেতার ওপর হামলাকারীকে গ্রেফতার না করা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পরিবহন নেতারা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। রাজশাহী নগরীর শিরোইল বাস স্ট্যান্ড এলাকায় আছেন সহকর্মী রাকিবুল হাসান, যাব তার কাছে। রাকিব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে বেলা গড়িয়ে এখন বিকেল হয়েছে, তবু হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যে বাস চলাচল বন্ধ হয়েছে রাজশাহী থেকে 8টি জেলা সহ বিভিন্ন জায়গায়, সেটির কারণে কিন্তু আসলে চরম দুর্ভোগে পড়েছে এই পথের যারা যাত্রী তারা। আমরা যেটি লক্ষ্য করছি যে রাজশাহী থেকে যে 8টি জেলায় গাড়ি চলাচল করে সেটি কিন্তু কোনোটি এখন যাচ্ছে না। শুধুমাত্র ঢাকার দু একটি গাড়ি যেগুলো রাজশাহীতে থেকে গেছে সেগুলো সন্ধ্যা পর্যন্ত যাবে। আমরা কাউন্টারগুলোতে যেটি লক্ষ্য করেছি যে টিকিট কাটতে আসলে তাদেরকে আসলে বলা হচ্ছে যে আসলে গাড়ি যাবে কিনা সেটি নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। তো এবং ঢাকা বা অন্যান্য জায়গা থেকে যে সমস্ত গাড়িগুলো রাজশাহীতে ঢুকছে এবং সেটি হয়ে চাপায়ে যারা যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তারা কিন্তু এইরকম ছোট ছোট যানবাহনে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এতে করে তাদের সাথে থাকা মালামাল, ছোট বাচ্চা বা দ্রুত সময়ে যাওয়ার যে প্রয়োজন ছিল সেটি না পারায় কিন্তু তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। এর পাশাপাশি সিএনজি এবং অটোরিকশায় যাওয়ার কারণে যাত্রীদের যে অভিযোগ যে তারা আসলে অতিরিক্ত ভাড়া গুনে তাদেরকে যেতে হচ্ছে এবং এই ধরনের নানা সমস্যায় পড়ছেন। কখনো কখনো কিন্তু রাজশাহী থেকে নাটোর বা রাজশাহী থেকে নওগাঁ বা বিভিন্ন রুটে যেখানে তারা যেতে চাচ্ছেন এই সমস্ত ছোট গাড়িগুলো নিয়ে কিন্তু নানা জটিলতা থাকায় কিন্তু তারা পুরোপুরি পথে যেতে পারছে না, অর্থাৎ ভেঙে ভেঙেও কিন্তু কোথাও তাদেরকে যেতে হচ্ছে। এর ফলে যেটি হচ্ছে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন এবং যে ভোগান্তিটি হচ্ছে পথে তাদেরকে অনেক সময় আটকে থাকতে হচ্ছে এবং যানবাহন সংকটেও পড়তে হচ্ছে। এখানে আমরা যেটি লক্ষ্য করছি রাজশাহী শিরোইল যে বাস স্ট্যান্ডে, সেই বাস স্ট্যান্ডে দূর থেকে যখনই কোনো গাড়ি আসছে তখনই কিন্তু অনেকটাই এই সমস্ত ছোট ছোট যানবাহনে, বিশেষ করে সিএনজি, অটোরিকশা এই সমস্ত এর যারা কিনা চালক আছে তারা কিন্তু অনেকটাই হুমড়ি খেয়ে পড়ছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তবে ইমদাদ, যেই জিনিসটি আসলে দেখছি সব কিছু মিলিয়ে যাওয়ার ব্যবস্থা থাকলেও কিন্তু নানা ভোগান্তির মুখে এখনও আছে এখানকার যাত্রীরা এই হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ার কারণে। ইমদাদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দুর্নীতির কারণে সত্যিকার ক্ষতিগ্রস্তরা যাতে বিমা সুবিধা থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিমার সুফল নিয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দেশ এখনও পিছিয়েই রয়েছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় দেশে স্বাস্থ্য বিমা আরও ব্যাপকভাবে চালু করা উচিত বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষের অঙ্গীকার বিমা হোক সবার প্রতিপাদ্যে সোমবার দেশে দ্বিতীয়বারের মতো উদযাপন হচ্ছে জাতীয় বিমা দিবস। সোমবার সকালে দিবসটি উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের বিমা সুবিধার আওতায় আনতে সরকার এবছর থেকে পাইলট ভিত্তিতে বঙ্গবন্ধু শিক্ষা বিমা চালু করেছে। প্রাথমিকভাবে 50,000 শিক্ষার্থী বিমা সুবিধা পাবেন। 4 জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শিক্ষা বিমার এই সনদ তুলে দেন অর্থমন্ত্রী। বিমা খাতে বিশেষ অবদানের সম্মাননাও তুলে দেয়া হয় 4 কৃতিজনকে।
প্রধানমন্ত্রী বলেন, বিমার ওপর মানুষের আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে। প্রয়োজন স্বাস্থ্য বিমা চালু করা। এই বিমা থেকে যে সুফলটা পেতে পারে মানুষ, এ সম্পর্কে আসলে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। স্বাস্থ্য বিমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। বিমা দাবি নিষ্পন্ন বিষয়ক বিশেষজ্ঞ বা অ্যাকচুয়ারি তৈরি করতে উচ্চশিক্ষার জন্য সরকার শিক্ষার্থীদের বিশেষ উদ্যোগে যুক্তরাজ্যে পাঠাবে বলে জানান প্রধানমন্ত্রী। অ্যাকচুয়ারি সম্পর্কে যারা শিক্ষা গ্রহণ করবে বা ট্রেনিং নেবে, সরকার পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব। উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে প্রেরণ করা হবে, তাদের শিক্ষার টাকাটা আমরাই দেব। এই খাতের দুর্নীতি ও প্রতারণা বন্ধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়, সেটাকে আবার অন্যভাবে যেন কেউ ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বর্তমান বাস্তবতায় বিমা শিল্পকে প্রযুক্তির মাধ্যমে আরও গ্রাহক বান্ধব করে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। আজ থাকছে স্ল্যাব আর রেলিং নির্মাণ কাজের অগ্রগতির খবর। 6 মাসের মধ্যেই পদ্মা সেতুর পুরো অংশের স্ল্যাব আর রেলিং নির্মাণের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে এরই মধ্যে শেষ হয়েছে 66% কাজ, শুরু হয়েছে রেলিং বসানোর কাজও। প্রকল্প পরিচালক বলছেন, সার্বিক অগ্রগতি প্রায় 88%। সব ঠিকঠাক থাকলে 2022-এর জুনেই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। রাশেদ লিমন জানাচ্ছেন বিস্তারিত। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে। এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, অর্থাৎ রাস্তা নির্মাণ। এরই মধ্যে 3.5 কিলোমিটার সম্পন্ন হয়েছে, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। এভাবেই সম্মিলিত স্বপ্নের দিকে এগিয়ে চলা। সূচনা বিন্দু থেকে এখন ধাপে ধাপে শেষান্তরের বেলা। মহাপরিকল্পনা যুক্ত করেছে 2 পার, এখন সম্ভাবনা বাস্তবে রূপায়ণে মসৃণ করার ক্ষণ। এই মুহূর্তে রোড স্ল্যাব বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। 28টি স্প্যানে বসে গেছে স্ল্যাব, যা মোট কাজের 2/3। জাজিরা প্রান্ত থেকে যতদূর চোখ যায় পুরোটুকুই জানান দেয় খুব বেশি সময় নেই লক্ষ্যে পৌঁছতে। যদিও এখনও মাঝে মাঝে বেশ কয়েকটি স্প্যান আর মাওয়া প্রান্তের কয়েকটি স্প্যানে স্ল্যাব বসেনি। পাশাপাশি এগুচ্ছে রেলিং বসানোর কাজও। রেলিংয়ের প্রিকাস্টের কাজ 85% শেষ হলেও বসানোর কাজ কেবল শুরু হয়েছে। আমাদের এখনো অনেকগুলো কাজই চলতেছে। এখনো যে আমাদের রোডওয়ে স্ল্যাব ভেরি ইম্পর্টেন্ট একটা এটা 4টা গ্রুপে কাজ চলতেছে। রেলওয়ে স্ল্যাবের কাজ চলতেছে, রেলিং এর কাজ চলতেছে, 400 কেবি লাইনের কাজ চলতেছে, আপনার ভায়াডাক্টের কাজ চলতেছে। প্রকল্প পরিচালক জানান, মূল সেতুর অগ্রগতি প্রায় 93 ভাগ। নদী শাসনের কাজও বাকি 60 ভাগের কম। ফেব্রুয়ারির শেষে সার্বিক অগ্রগতি 85.50%। ভায়াডাক্ট, রেল স্ল্যাব আর বিদ্যুতের মূল লাইন টানা শেষে হাত পড়বে রাস্তা আর রোড লাইট নির্মাণে। একটা ইম্পারভিয়াস মেমব্রেন দিব স্ল্যাবের উপরে, তারপরে অ্যাসফল্ট কংক্রিট করব, সাইন সিগন্যাল দিব, তারপরে ওখানে ইলেকট্রিফিকেশন করব। জুন 2022 সালের মধ্যে আমরা এই প্রকল্পের কাজ শেষ করে যানবাহনের চলাচলের উপযুক্ত করে দিতে পারব। পদ্মার বুক চিরে গড়ে ওঠা এই সেতুর উপর সড়ক হবে 4 লেনের। রাশেদ লিমন, সময় সংবাদ, শরীয়তপুর। চট্টগ্রাম নগরীতে সকাল থেকে রাত পর্যন্ত মশার উৎপাতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় মশার উৎপাত বেড়েছে বলে দাবি সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন এই কথাগুলো। অন্যদিকে মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মেয়র। বিস্তারিত জানবো পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। আদিত্য দাস নগরীর একটি বিদ্যালয়ে 7ম শ্রেণীতে অধ্যয়নরত। বিদ্যালয় বন্ধ থাকলেও শেষ করতে হবে পড়াশোনা, কিন্তু নির্বিঘ্নে টেবিলে বসে পড়ার কোনো উপায় নেই। সকাল থেকে রাত পর্যন্ত মশার তীব্র উৎপাতে মশারির ভিতরে বসেই পড়তে হচ্ছে তাকে। বাচ্চারা পড়তে পারতেছে না, আমরা বসে যে একটি টেলিভিশন দেখবো তাও পাচ্ছি না, এত মশার কারণে আমরা পড়া শেষ করতে পারি না। মশারিটাকে পড়তে হয় আমাদেরকে। মশার উৎপাতে নগরীর 41টি ওয়ার্ডেই অতিষ্ঠ নগরবাসী। নগরীর আনাচে কানাচে মশার প্রজননস্থল, বিভিন্ন নালা নর্দমায় ও জমে থাকা পানিতে চসিকের মশক নিধন কোনো কার্যক্রম নেই বললেই চলে। কয়েল কিংবা আগুন দিয়ে ধোঁয়া সৃষ্টি করেও মশার কামড় থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। সাইডে নোংরা পানিগুলা যায়, এই থেকে এখন আকার বেশি। সিটি কর্পোরেশনের কোনো ওষুধপত্র দিতেছে না। বর্তমান মেয়রের কাছে আমার অনুরোধ রইল
যদি মশার দাবায় যদি এখানে মারে তাহলে আমাদের একটু ভালো হবে আর কি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা প্রকল্পের কারণে বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ায় পানি জমে থাকে। এতে মশার উৎপাত বাড়ছে বলে দায় এড়ানোর চেষ্টা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তার। আমরা ওষুধ দিয়েও মশা দমন করাটা বা মোটামুটি একটু নিয়ন্ত্রণ করতেছি, কিন্তু পুরাটা প্রতি বছর নিয়ে দমন কম হচ্ছে। এদিকে মশা নিধনে যে ওষুধ ছিটানো হয় তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ সিটি কর্পোরেশন মেয়র। ফগার মেশিন দিয়ে ওষুধ এগুলো ছিটানো হচ্ছে, কিন্তু তবু মশার কমানো যাচ্ছে। যে ওষুধগুলো আছে আসলে এগুলোর কার্যকারিতা নিয়েও আমিও সন্দিহান। গত 15 ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন রেজাউল করিম চৌধুরী। সে সময় অগ্রাধিকার ভিত্তিতে মশক নিধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। প্রতি 5 বছর পর পর মেয়র আসে মেয়র যায়, কিন্তু নগরবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি নগরবাসীকে মশার হাত থেকে মুক্তি দিতে পারবেন নাকি অন্যান্যদের মতো ব্যর্থ হবেন, সেটি এখন বড় প্রশ্ন। নগরীর চাকতাই এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বাংলাদেশে কিছু হলেই বিদেশি দূতাবাসগুলোর উদ্বেগ প্রকাশ করা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় আল জাজিরার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো প্রশ্ন তোলেনি বলেও জানান তিনি। আমাদের দেশ একটা তাজ্জুবের দেশ। একজন মারা গেলেই সে কি কারণে আমরা জানি না, হ্যাঁ, মারা গেলেই তখন এটা নিয়ে বিদেশি তারাও এটা নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। দেশের লোক করুক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিদেশি লোকগুলো এই নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। এইটা একটা তাজ্জুবের জায়গা। আল জাজিরা যদি সত্যিকারে ইনভেস্টিগেট হতো তাহলে উইড ডু দি ইনকোয়ারি অ্যান্ড টেক দ্য কারেক্টিভ অ্যাকশন। করোনার মধ্যেই পোশাক রপ্তানি আয়ে ভিয়েতনামকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ানোর পর টিকে থাকাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে বাজার দখলের কৌশলে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভিয়েতনাম। একদিকে ব্রেক্সিট, অন্যদিকে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ। এসব বিষয় মাথায় রেখে ইউরোপীয় ইউনিয়নের বাজার দখলে রাখতে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার তাণ্ডবে মন্দা মোকাবিলাতেই গত বছর পার করেছে বিশ্ব অর্থনীতি। টিকে থাকার এই লড়াইয়ে পোশাক খাতের রপ্তানি আয়ে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যায় ভিয়েতনাম। 2019 সালের মে থেকে 2020 জুন পর্যন্ত পোশাক রপ্তানিতে $2.5 বিলিয়ন এগিয়েছিল ভিয়েতনাম। এদিকে জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ITC বলছে 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসে ভিয়েতনামের চেয়ে $1.5 বিলিয়ন বেশি আয় করেছে বাংলাদেশের পোশাক শিল্প। এ খাতের ব্যবসায়ীরা বলছেন করোনাকালে সরকারের দেয়া বিশেষ আর্থিক সহযোগিতা বড় ভূমিকা রেখেছে ঘুরে দাঁড়াতে। এখানে সরকারের যে প্রণোদনাটা দিয়েছিল সেটা কিন্তু এই শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করেছে অনেক বেশিভাবে। কিন্তু এখন আবার সেকেন্ড ওয়েভের কারণে আগামীতে যদি টিকে থাকতে হয় আরও কিন্তু আমাদের সহযোগিতার প্রয়োজন। উদ্যোক্তারা বলছেন 4 দশকের বেশি সময় উৎপাদন সক্ষমতায় ভিয়েতনামের চেয়ে এগিয়ে থাকলেও দেশটির দ্বিপাক্ষিক বাণিজ্যিক কৌশলের কাছে বেশ পিছিয়ে বাংলাদেশ। আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুব লিমিটেড। তো ভিয়েতনামের আরেকটা বড় অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে অনেকগুলো দেশের সাথে তারা FTA সই করেছে, যেটা আমরা করতে পারিনি। ভ্যালু এডিশনেও তাদের থেকে পিছিয়ে আছে। ইজ অফ ডুইং বিজনেসেও কিন্তু ভিয়েতনাম এগিয়ে আছে। পরিসংখ্যান বলছে ইউরোপের বাজারে ভিয়েতনামের পোশাক যায় $4 বিলিয়ন, সেখানে বাংলাদেশি পোশাক যায় এর 5 গুণ। তাই এই বাজার সুরক্ষায় বিশেষ নজর রাখা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের এখনই ভাবতে হবে যে ইউরোপের বাজারে যখন জিএসপি সুবিধা থাকবে না, তখন আমরা নিজেদেরকে কি করে টিকিয়ে রাখবো। বাণিজ্য নেগোসিয়েশনের জন্য যে এক্সপার্টিস, স্কিল গড়ে তোলা দরকার। প্রচলিত বাজারের বাইরে রাশিয়া, জাপান, আফ্রিকার মতো নতুন বাজারে রপ্তানি বাড়াতে শুল্ক সুবিধা আদায়ে সরকারকে আরও তৎপর হওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে সব আমের বাগান। মুকুলের মান বাড়াতে ও টেকাতে যত্নে ব্যস্ত বাগানীরা। অনুকূল আবহাওয়া ও পোকার আক্রমণ কম থাকায় এবছর আমের বাম্পার ফলন হতে পারে বলে জানান ফল গবেষকরা। বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। ঋতুরাজ বসন্তের সবুজ সতেজ প্রকৃতিতে গাছে গাছে আমের মুকুল। সুসজ্জিত মুকুল বাড়িয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। আম ফুলের মিষ্টি মৌ মৌ গন্ধে ভাসছে চারপাশ।
ফল গবেষণা কেন্দ্রের তথ্য বলছে এবছর মুকুলের অঙ্কুরকাল পেয়েছে অনুকূল আবহাওয়া, নেই পোকার আক্রমণও। ফলে জেলার 17,000 হেক্টর বাগান জুড়ে ল্যাংড়া, গোপালভোগ, ফজলি, হিমসাগর, মোহনভোগ ও আমরুপালি সহ গাছে এসেছে প্রায় 250 জাতের আমের মুকুল। তার পরিচর্যায় কীটনাশক ছিটিয়ে বাগান যত্নে মনোযোগী বাগান মালিকরা। বৃষ্টির পরিচালনা করছি, মুকুল যেন ভালো থাকে, আমদিন ভালো টিকে, এই জন্য কয়েকদিন পর আবার কিছু পাউডার মারতে হবে। এটা যদি এই সময়টা স্প্রেটা যদি না দেওয়া হয়, এটা আসলে আবশ্যিক, যদি না দেওয়া হয় তাহলে সাধারণত মুকুলগুলো নষ্ট হয়ে যায়। ব্যবসা বাণিজ্যে করোনার সংকটকাল কেটে ওঠা ও প্রাকৃতিক বৈরিতার মুখোমুখি না হওয়ায় এবার আমের দাম ও উৎপাদন নিয়ে আশাবাদী বাগান মালিক ও ব্যবসায়ীরা। এই বছর আমাদের যত্ন ভালো হলে আমের উৎপাদন বেশি হবে আর কি। এভাবে যদি আবহাওয়া থাকে তাহলে আমাদের মুকুলটা ভালোভাবে থাকবে। রমজানের পরে আমটা পাচ্ছি, এই জন্য মনে হচ্ছে এবার আমরা লাভবান হব ইনশাল্লাহ। তবে ফল গবেষকরা পরের ধাপগুলোতেও সঠিক যত্নের পরামর্শ দিচ্ছেন। বাম্পার ফলনের প্রত্যাশী আমরা, কারণ প্রায় প্রতিটি গাছেই কিন্তু মুকুল দেখা যাচ্ছে। হপার পোকা এবং অ্যানথ্রাকনোজ রোগ, এই দুটি কিন্তু প্রত্যেক বছরই হয়। দুটি স্প্রে যদি কৃষক ভাইরা ঠিকমতো দিতে পারেন, অন্যান্য রোগ বা পোকার হাত থেকে আম রক্ষা পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর রাজশাহীতে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 2 লাখ মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সুনামগঞ্জে নির্মাণাধীন কুন্দানালা সেতুর একটি গার্ডার লাগানোর সময় পুরো সেতুর 2 পাশের আরও 4টি গার্ডার ধসে পড়েছে। গতরাতে এই ঘটনা ঘটে। ব্রিজ মেরামতের কাজ শুরু করতে অন্তত 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট। রোববার রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাতগাঁও গ্রামের পাশে কুন্দানালা খালের নির্মাণাধীন সেতুতে গার্ডার লাগানোর সময় একটি গার্ডার ধসে যায়। পরে সেতুতে থাকা সবগুলো গার্ডার বিকট শব্দ করে খালে দেবে যায়। স্থানীয়দের অভিযোগ কাজের নিম্নমানের কারণে এমনটা হয়েছে। একটা বিকট শব্দ হয়, শব্দ শুনে আমরা এলাকার মানুষ আতঙ্কে ছিলাম। পরে দেখি আইসা যে ওই কুন্দানালা ব্রিজটা ভেঙে পড়ে গেছে। খাস দুর্বল করছে মনে হয়, খাস দুর্বল করা কিন্তু গেছে, ভেঙে গেছে। এই কোম্পানির মাধ্যমে প্রায় 6টা ব্রিজ হচ্ছে। 2টি প্যাকেজে পাগলা জগন্নাথপুর রানীগঞ্জ আউশকান্দি আঞ্চলিক সড়ক নির্মাণ প্রকল্পে মোট 110 কোটি টাকা ব্যয়ে 7টি ব্রিজের নির্মাণ কাজ পায় MM বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড। তাদের দাবি, হাইড্রোলিক জ্যাকেট তার ফেটে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। কাজে কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেন তারা। কাজের গুণগত মানের ব্যাপারে আমরা খুবই সচেতন। সড়ক ও জনপথ থেকে এগুলো তদারকি করা হয়, এমনকি বুয়েট থেকেও ম্যাটেরিয়ালস টেস্ট করে এখানে ইউজ করা হয়। এখানে গাফলতির কোনো সুযোগ নাই। এই ঘটনায় সরকারের কোনো ক্ষতি হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান এটি পুনর্নির্মাণ করবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। ঠিকাদার আবার পুনরায় নির্মাণ করে দেবে, কারণ এই কাজের এখনো কোনো বিল দেওয়া হয়নি। কাজ পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে এটার বিল পরিশোধ করা হবে। এতে সরকারের কোনো আর্থিকভাবে ক্ষয়ক্ষতি যেটা হয় ঠিকাদার কোম্পানি সেটা আবার পুনরায় নির্মাণ করবে। এই ঘটনায় 60 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। সময় সংবাদ, সুনামগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। বিএনপির কর্মসূচি বানচাল করতে রাজশাহীতে বাস ধর্মঘট, দাবি স্থানীয় নেতাদের। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে, এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। 6 মাসেই শেষ হতে পারে পদ্মা সেতুর স্ল্যাব ও রেলিং নির্মাণ। সার্বিক কাজের প্রায় 90% শেষ। নদী শাসনও এগিয়ে চলছে পুরো দমে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।